This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সন্ত্রাসে যারা মদত দেবে তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আবারও বললেন, লড়াইয়ে না পেরে সন্ত্রাসে মদত দিয়ে ছায়াযুদ্ধে নেমেছে পাকিস্তান। গুলির জবাব গুলিতেই হবে। গান্ধীনগরের সভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী, সন্ত্রাসে মদতদাতাদের সহ্য করার দিন শেষ। বারবার প্ররোচনার ফল খারাপ হবে। প্রতিবেশী দেশকে এহেন বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। आज तक जिसे हमें प्रॉक्सी वॉर कहते थे, 6 मई के बाद जो दृश्य देखे गए, उसके बाद हम इसे प्रॉक्सी वॉर कहने की गलती नहीं कर सकते हैं। मैं इसलिए कहता हूं अब ये प्रॉक्सी वॉर नहीं कह सकते इसको, क्योंकि जो आतंकवादियों के जनाजे निकले 6 मई के बाद जिनका कत्ल हुआ, उस जनाजे को स्टेट ऑनर दिया गया पाकिस्तान में। उनके कॉफिन पे पाकिस्तान के झंडे लगाए गए, उनकी सेना ने उनको सैल्यूट दी। ये सिद्ध करता है कि आतंकवादी गतिविधि प्रॉक्सी वॉर नहीं है, ये आपकी सोची समझी युद्ध की रणनीति है। आप वॉर ही कर रहे हैं। এদিকে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের গলা শুকিয়ে কাঠ। এবার আলোচনার আকুতি পাক প্রধানমন্ত্রীর গলায়। ইরান সফরে গিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখাতে বাধ্য হলেন শাহবাজ শরীফ। কাশ্মীর সমস্যার সঙ্গে জলবন্টন, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সমস্ত বিষয় এবার নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসতে চায় ইসলামাবাদ। শরীফের বার্তা, সব সমস্যার সমাধানে ভারতের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য আমরা উন্মুখ। প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে চাই আমরা। যদিও নয়াদিল্লি আগেই স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা যদি হয় তাহলে আলোচনা হবে শুধুমাত্র সন্ত্রাস এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। জলচুক্তি স্থগিত রাখার বিষয়টি এখনই পুনর্বিবেচনা ভারত করবে না বলেই স্পষ্ট করে দিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্ট্র্যাটেজি এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুভাশিস দা, একদিকে পাক প্রধানমন্ত্রী একেবারে বলছেন তিনি আলোচনা চান, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চোরাগোপ্তা কখনো পাঞ্জাবে কখনো রাজস্থানে হামলার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই দিশারিটা কেন? দেখো দীপ, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসিতে আমরা একটা কথা মানি, সেটা হচ্ছে উই রেসপন্ড টু ইন্টেনশনস। আমরা তোমার মানসিকতা যদি থাকে আমাদের সাথে ডায়ালগে বসে আমাদের সাথে কোনো সুরাহা বের করতে, তাহলে আমরা আজ থেকে 20 বছর আগেই এটার একটা সমাধান সূত্র বার করে ফেলতাম। বাট পাকিস্তানের রেভিনিউ মডেলটা যদি খুব ভালো করে দেখা যায়, তার একটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে পাকিস্তান রেভিনিউ জেনারেট করে থ্রু টেররিজম। পাকিস্তান রেভিনিউ জেনারেট করে বাই স্প্রেডিং টেররিজম অ্যাজ এ প্রোডাক্ট অ্যাক্রস ওয়ার্ল্ড। পাকিস্তান রেভিনিউ জেনারেট করে by making people work for terrorism, which is one of the biggest employment in the state of Pakistan and Pakistan occupied Kashmir. যখন এই দিনের পর দিন এই ধরনের একটা প্রোক্লেমেশন পাকিস্তান চালিয়ে গেছে, তখন পাকিস্তান আজকে হঠাৎ করে বিপদে পড়ে ভারতের সাথে যেটা বসতে চাইছে, এটা সমগ্র একটা কম্প্রোমাইজ স্টেট অফ অ্যাফেয়ার্স। এখানে ভারত রেসপন্ড করার মতো বোকা ডিপ্লোম্যাটিক নেশন নয়। ভারত ভালো মতো জানে যে পাকিস্তানের এই গোটা জিনিসটাই হচ্ছে খুব সাবেকি এবং খুবই অল্প সময়ের জন্য, খুবই সীমিত সময়ের জন্য সেটা ব্যবহার করতে চায়। তাই জন্য পাকিস্তান যতই চেষ্টা করুক আমাদের মধ্যে দিয়ে এই ডায়ালগের রাস্তা খুলে দেওয়ার একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে, বিশ্ব রাজনীতির কাছে, বিশ্ব ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মের কাছে ভারতবর্ষ অলরেডি এটা স্প্রেড করে দিয়েছে যে হোয়াট কাইন্ড অফ ইন্টেনশন পাকিস্তান হ্যাজ রিগার্ডিং টেররিজম। একেবারে সুভাষিসের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা একটা চাঞ্চল্যকর খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। জঙ্গি হামলার 6 দিন আগে অবধি পাক চর সন্দেহে ধৃত সিআরপিএফ জওয়ান সে পেহেলগাঁওতেই ছিল, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি 17 এপ্রিল পেহেলগাঁও থেকে অন্যত্র বদলি করা হয় ধৃত মতিরাম জাটকে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। জ্যোতির্ময়, কোনো রকম ভাবে কি এই মতিরাম জাট এই পেহেলগাঁওয়ে যে হত্যা লীলা চললো তার সঙ্গে যুক্ত রয়েছে এরকম কি সন্দেহ করছেন তদন্তকারীরা?
সেই সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ পেহেলগাম হামলার পরে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে যারা হামলাকারী তাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য ছিল। তার কারণ তারা যে সময় হত্যালীলা চালাচ্ছিল তারা নিশ্চিত ছিল যে কোনোভাবেই সেই জায়গাতে পুলিশ বা নিরাপত্তা বাহিনী এসে পৌঁছবে না এবং তারা প্রায় 20 মিনিটের বেশি সময় সেই হত্যালীলা চালিয়ে তারা খুব নিরাপদে সেই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবে। যে জায়গা দিয়ে তারা বেরিয়ে যাবে, গা ঢাকা দিয়ে বেরিয়ে যাবে, সেখানেও তাদের কোনোভাবে পুলিশ বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী তাদেরকে আটকাবে না, অর্থাৎ এসকেপ রুট সম্পূর্ণভাবে তৈরি ছিল। এই বিষয়টি তখনই নিশ্চিত হওয়া সম্ভব যখন পুলিশের মুভমেন্ট সম্পর্কে, নিরাপত্তা বাহিনীর মুভমেন্ট সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকে, আর সেই তথ্য একমাত্র দিতে পারে পুলিশ এবং তার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরে যারা রয়েছে তারাই একমাত্র দিতে পারে। মতিরাম জাট সে যখন উপস্থিত ছিল, সে যখন কাজ করছিল পেহেলগামে, তার কাছে অন্তত সিআরপিএফ এর কোন স্কোয়াড, কোন বাহিনী কোন জায়গায় মোতায়েন রয়েছে, কোন জায়গা অরক্ষিত রয়েছে সেই সংক্রান্ত তথ্য সম্পূর্ণভাবে তার কাছে ছিল। এবং পেহেলগামে যে হামলার ঘটনা ঘটেছে এই জায়গার ওপর দীর্ঘদিন ধরে ধারাবাহিক নজর রাখা হয়েছে, এই জায়গাতে পুলিশ মুভমেন্টের ওপর নজর রাখা হয়েছে, পুরোপুরিভাবে ব্লুপ্রিন্ট তৈরি করেই হামলাকারীরা এই জায়গায় এসেছিল। স্বাভাবিকভাবেই মতিরাম জাটের সঙ্গে এই হামলাকারীদের বা পাক গুপ্তচর সংস্থার সরাসরিভাবে যোগ ছিল বা এই সংক্রান্ত তথ্য যে সে পাচার করেছে সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা এই মুহূর্তে কথা বলবো সুভাষিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন। সুভাষিস বাবু, আপনি শুনলেন জ্যোতির্ময় তথ্যটাও শুনলেন, গোটা রিপোর্টটাই দেখলেন। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এই ঘরশত্রু বিভীষণগুলো না থাকলে হয়তো এই পেহেলগাঁওয়ে এত ইজিলি এরকম একটা হত্যালীলা, একটা অপারেশন চালানো সম্ভব হতো না, তাই না? দেখো, একটা কথা ঠিক, এটা অত্যন্ত দুঃখজনক, বাট এটাও ঠিক, এটাকে আমাদের ফেস করতে হবে। এই ধরনের মানুষ দিনের পর দিন সমাজে, আমাদের সিস্টেমে, আমাদের আর্ম ফোর্সেস এর মধ্যে থেকে কিছু পয়সার লোভে, কিছু ব্যক্তিগত স্বার্থের লোভে দিনের পর দিন দেশের ডেটা এবং দেশের অন্তর্ভুক্ত যে কোনো রকম ইন্টারনাল ইনফরমেশন প্যাসেজ করে এদের রোজগার চলে। এটা বাস্তব এবং এই কঠিন বাস্তবটাকে আমাদের আজকে ফেস করার সময় এসছে। যখন আমরা অল আউট টেররের এগেনস্টে যাচ্ছি তখন এই ধরনের ঘটনা আমাদেরকে ধাক্কা দেয়। উপরন্তু আবার এই ধরনের ঘটনা যে একদমই এক্সিস্ট করে না সেটা নয়, কারণ যখন পেহেলগামের ঘটনা ঘটেছে সেটাকে যদি আমরা কাটাছেড়া করি আমরা বুঝতে পারবো যেমন মুভমেন্ট অফ দ্য টুরিস্ট ওয়াজ ইম্পর্টেন্ট, তেমনি মুভমেন্ট অফ দ্য ফোর্সেস ওয়াজ অলসো ইম্পর্টেন্ট। তাহলে মুভমেন্ট অফ দ্য ফোর্সেস এর ব্যাপারে যে ইন্টিমেশনস গুলো এসেছিল সেটা অধিকাংশ ক্ষেত্রে ভীষণ ডেপথ বলে, মানে দেখুন, আমি বলতে চাই না একটা টিভি চ্যানেলে, বাট যখনই একটা ফোর্স মুভ করে তার টাইম টু টাইম ডিটেল থাকে এবং সেই টাইম টু টাইম ডিটেলটা কেউ না কেউ হয়তো মানে দিয়েছে। ইনভেস্টিগেটিভ ম্যাটার, এটা নিয়ে বলা উচিত নয়, তবু এই যে ডিটেলটা যে প্যাসেজ হয়েছে সেই ডিটেলের উপরে বেস করেই কিন্তু এই অ্যাটাক অ্যালগরিদম তৈরি হয়েছে। সুতরাং এইরকম একটা ইনভলভমেন্ট যদি পাওয়া যায় বা কনফার্মড হয়, সে ব্যাপারে অবাক হবার আমাদের কিছু নেই, এটা হতেই পারে এবং দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু ফেস। বেশ, প্লিজ আমাদের সঙ্গে থাকো সুভাষিস বাবু।